প্রিয় ছাত্রছাত্রী এবং আমার ছোট ছোট ভাই বোনেরা, আজ আমাদের স্টাডি পয়েন্টের প্রথম জার্নি, প্রথম ক্লাস শুরু হচ্ছে এবং শুরুটা করতে চলেছি দশম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা চ্যাপ্টার থেকে। তো প্রথমেই আমার পক্ষ থেকে এবং স্টাডি পয়েন্টের সমস্ত টিচারদের পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভকামনা, কারণ ক্লাস 10-এর এই প্রথম জীবনে তোমাদের বড় পরীক্ষা। তো তার জন্য বছরের শুরুতেই আমরা তোমাদের জানিয়ে রাখলাম আমাদের পক্ষ থেকে শুভকামনা। তোমরা খুব ভালো করে সব কটা সাবজেক্ট পড়ো, আমাদের পক্ষ থেকে যতটা এফোর্ট দেওয়ার আমরা ট্রাই করব। যাই হোক, তো বর্তমান সময় আমরা ক্যাশ আদান প্রদানের থেকে বেশি জোর দিয়েছি ইনস্টলমেন্ট, লোন, এইসব জিনিসগুলোর উপরে। কারণ এখন দেখা গেছে যে সবার পক্ষে সবসময় হয়তো সব জিনিস ক্যাশে নেওয়া সম্ভব হয় না। সেই জন্য সব জিনিস ইএমআই, লোন, সেটা ঘর হোক, গাড়ি হোক, বাইক হোক, 4 চাকা হোক, যাই হোক, আজ সব জায়গাতে এই সমস্ত জিনিস আমরা সচরাচর লক্ষ্য করে থাকি। তো এই সমস্ত জিনিস থেকে শুরু করে আমরা যখন ব্যাংকে কোনো পয়সা রাখি, সেখানেও কিন্তু আমরা একটা ইন্টারেস্ট পাই, যেটা ব্যাংক আমাদের দেয়। বা আমরা যদি ব্যাংক থেকে লোন নিই, যত টাকার লোন নিচ্ছি সেটা ছাড়াও এক্সট্রা আমাদের ব্যাংকে কিছু টাকা দিতে হয়। তো এই সমস্ত চ্যাপ্টার, এই সমস্ত জিনিসগুলো যে চ্যাপ্টারে ডিসকাশন করা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেই প্রথম দুটো টপিক হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। তো আমরা আজকে প্রথমে শুরু করব সরল সুদ দিয়ে, তারপর আস্তে আস্তে আমরা আমাদের ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে থাকবো। তো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম চ্যাপ্টার, নাম সরল সুদ, যাকে ইংলিশে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। তো এই সরল সুদ চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের কিছু কিছু জিনিসের সাথে খুব ভালোভাবে সুপরিচিতি রাখতে হবে, যাতে এই চ্যাপ্টারের একটা অঙ্ক আমাদের কোথাও না আটকায়। প্রথমে আমি একটু চ্যাপ্টারটা সম্বন্ধে বেসিক ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপর চলে যাব বইয়ের অধ্যায়ের অঙ্কগুলোতে। এই অঙ্কটা, এই চ্যাপ্টারের যে কোনো অঙ্কের জন্য আমাদের একটা প্রধান ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে I equals to PRT by 100। এখন IPRT এই জিনিসগুলো কি আগে আমরা একটু প্রথমে জেনে নেব। এই যে P আমরা ফর্মুলা ইউজ করেছি, P এর ইংলিশের সম্পূর্ণ নাম প্রিন্সিপাল, যাকে বাংলায় বলা হয় মূলধন। আমরা যদি ব্যাংকে কিছু টাকা রাখি বা কোনো কারণে ব্যাংক থেকে কিছু টাকা লোন নিই, ওই যে পরিমাণ টাকাটা আমরা নিচ্ছি ব্যাংক থেকে লোন হিসাবে, বা আমার সেভিংস অ্যাকাউন্টে আমি কিছু টাকা রাখলাম বা কিছু টাকা ফিক্সড ডিপোজিট করলাম, এই যে পরিমাণ টাকাটা আমি রাখছি সেই টাকাটাকেই বলা হয় প্রিন্সিপাল, বা বাংলায় বলা হয় মূলধন। এরপরে আসি আর। আর এর ইংলিশের সম্পূর্ণ নাম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যাকে বাংলায় বলা হয় বার্ষিক সরল সুদের হার। এখানে আমরা দেখতে পাবো যে দুটো কথা উল্লেখ আছে, একটা হচ্ছে বার্ষিক, আরেকটা হচ্ছে সুদের হার। এই সুদের হার জিনিসটা কি? এই সুদের হার জিনিসটা কি? সুদের হার কথাটার মধ্যে দিয়ে আমাদের এটা বোঝাতে চেয়েছে যে সুদ কখনো নির্দিষ্ট নয়, সেটা কত টাকা মূলধন আছে তার উপর নির্ভর করে। এই কথাটা আমরা বুঝতে পারি এই সুদের হার এই কথাটা থেকে। এবং বার্ষিক কথা উল্লেখ আছে, এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে সবসময়
সুদটা আমরা ক্যালকুলেশন করব কত সময় আছে তার উপরে, কিন্তু সময়টা সবসময় বছরে থাকতে হবে। তো প্রথমে চলে আসি এখানে সুদের হার বলতে কি বোঝানো হয়েছে। এখানে বলা আছে সুদের হার তার মানে প্রিন্সিপাল যত হবে, যত টাকা মূলধন হবে তার উপর নির্ভর করবে আমি কত টাকা সুদ পাবো। এই জিনিসটাই সুদের হারের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। এখানে আছে বার্ষিক সরল সুদের হার। তাহলে আমি এখনই বললাম যে এই বার্ষিক কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে সময় কত আছে, কিন্তু সময়টা অবশ্যই বছরে থাকতে হবে। এবং এই ফর্মুলায় টি, যার ইংলিশে সম্পূর্ণ নাম হচ্ছে টাইম, যেটা বাংলায় বলা হয় সময়, কিন্তু সবসময় সেটা বছরে থাকতে হবে। সবসময় আমাদের কিন্তু এটা বছরে রাখতে হবে। এবার একটা এখানে ছোট কথা বলে রাখি, যদি কোথাও দেখা যায় কোনো প্রশ্নেই যে সময় 1 সপ্তাহ আছে, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা তখন ইউজ করতে পারবো না। এই ফর্মুলাটা ইউজ করতে গেলে এই সপ্তাহ যে সময়টা আছে, যে টি ইজ ইকুয়ালস টু 1 সপ্তাহ আছে, এই সপ্তাহে দেওয়া আছে, কিন্তু আমি এখনই বললাম সময়টা বছরে থাকতে হবে। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করতে চাই, তাহলে আগে আমাদের এই সময় সপ্তাহটাকে বছরে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তাহলে এখন সপ্তাহ থেকে বছরে কিভাবে কনভার্ট করব? অনেকেই জানে, আবার অনেকে হয়তো জানে না যে একটা বছরে মোট 52টা সপ্তাহ থাকে। তাই যদি কখনো সময় সপ্তাহে দেওয়া থাকে, সপ্তাহ থেকে বছরে নিয়ে যেতে গেলে আমাদের ওই নির্দিষ্ট যে সময়টা দেওয়া থাকবে ওই সময়টাকে 52 দিয়ে ভাগ করলে তখন সেটা বছরে পরিণত হয়। একইভাবে যদি কোথাও এক দিন দেওয়া থাকে, সেই দিনটাকে বছরে নিয়ে যেতে গেলে আমরা যেমন জানি এক বছরে 365 দিন, সেই জন্য 365 দিয়ে ভাগ করতে হবে এটাকে বছরে কনভার্ট করার জন্য। আর যদি কোথাও সময় মাসে দেওয়া থাকে, তাহলে সেটাকে 12 দিয়ে ভাগ করতে হবে বছরে নিয়ে যাওয়ার জন্য। তার কারণ এক বছরে মোট 12টা মাস, সেই জন্য। এবার এখানে এই দিনের ব্যাপারে একটা ছোট চেঞ্জ আসতে পারে। যদি কখনো কোনো প্রশ্নে নির্দিষ্ট কোনো বছর উল্লেখ করে দিয়ে সেই বছরের নির্দিষ্ট সময়, এই মাসের এই দিন থেকে শুরু করে এই মাসের এই দিন পর্যন্ত এইরকম ধরনের যদি কোনো অঙ্ক থাকে, সেখানে ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে। সেটা আমাদের অধ্যায়ে আছে, আমরা যখন অধ্যায়ের অঙ্কগুলোতে ঢুকবো সেখানে গিয়ে একটু দেখে নেব, তখন আমরা এই ব্যাপারটা আলোচনা করব। আর আরেকটা টার্ম সেটা হচ্ছে আই, যার ইংলিশে নাম হচ্ছে ইন্টারেস্ট, যাকে বাংলায় বলা হয় সুদ। সুদ মানে এই আমরা কত টাকা ব্যাংকে রাখছি এবং তার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময় বাদে নির্দিষ্ট সরল সুদের হারে কত টাকা আমি এক্সট্রা পাচ্ছি, এই যে অতিরিক্ত টাকাটা আমি পাচ্ছি সেটাকেই বলা হয় ইন্টারেস্ট। বা আমি যদি আমার ঘর বাড়ি বা গাড়ির ক্ষেত্রে কখনো কোথাও থেকে লোন নিই, তাহলে আমাকে ওই মোট টাকা ছাড়াও আরো কিছু অতিরিক্ত টাকা আমার ব্যাংকে দিতে হয়। তাহলে সেই অতিরিক্ত কত টাকা আমায় দিতে হচ্ছে সেটাকেই বলা হয় সুদ। যাই হোক, একটা ছোট্ট জিনিসের মধ্যে দিয়ে একটু পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমি ধরে নিলাম যে পি সমান 100 টাকা, আমি ব্যাংকে 100 টাকা রেখেছি। আর ইজ ইকুয়ালস টু 10% বার্ষিক সরল সুদের হারে, টি ইজ ইকুয়ালস টু 2 বছরের জন্য। তাহলে এই 2 বছর বাদে 100 টাকার ওপরে এই আর ইজ ইকুয়ালস টু 10% রেট অফ ইন্টারেস্টে আমি মোট কত টাকা সুদ পাবো সেটা আমার বার করতে হবে, সুদ কত হবে সেটা বার করতে হবে। তাহলে যেমন ফর্মুলা আই ইজ ইকুয়ালস টু পি আর টি বাই 100, পি 100 টাকা আর 10 টাকা। এখানে একটা বলে রাখি আর 10% দেওয়া আছে। আমরা সবাই জানি পার্সেন্ট মানে হচ্ছে ডিভাইড বাই 100, 10% মানে 10 বাই 100। কিন্তু এখানে আমরা দেখব ফর্মুলাতে যখন কথাটা বলা আছে, ফর্মুলাটা যখন দেওয়া আছে, তখন অলরেডি বাই 100 করা আছে আর এর ভ্যালুর জন্য। তাই আর সমান যখন 10% হবে, আমি 10 বাই 100 করার কোনো দরকার নেই, শুধু আর ইজ ইকুয়ালস টু 10টা লিখবো। বাই 100 করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ এই বাই 100টা ধরেই ফর্মুলাতে বাই 100 আছে অলরেডি। তাই আবার আমরা দুবার করে আর বাই 100 করব না।
যাই হোক, টি সমান কত আছে, 2 বছর, টোটালটা বাই 100 কাটলে আমরা দেখতে পাবো মোট 20 টাকা আসছে। এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমার যদি ব্যাংকে 100 টাকা থাকে, 10% রেট অফ ইন্টারেস্ট আমি 2 বছরে মোট 20 টাকা সুদ হিসাবে অতিরিক্ত পাবো। যাই হোক, আশা করি মোটামুটি কিছুটা বোঝা গেল ইন্ট্রোডাকশনটা, বা আমরা যে যে জিনিসগুলো ইউজ করছি সেই জিনিসগুলো কি কি। একটু আমি ফার্দার ডিসকাস করি যে কি কি টাইপের সাম বা কি কি টাইপের অঙ্ক এখানে থাকতে পারে। আমরা ফর্মুলাটা এখানে দেখেছি, I is equals to PRT by 100। এই ফর্মুলা থেকে একটা জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার যে এটা কিন্তু একটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ, যেটা তোমরা ক্লাস 9-এ হয়তো পড়েছো। তো অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণে কি হয়, যতগুলো অজানা নাম্বার থাকে, যতগুলো ভ্যালু আমায় বার করতে হয়, যতগুলো মান আমায় নির্ণয় করতে হয়, ততগুলো ইকুয়েশন মিনিমাম দরকার হয়। অর্থাৎ আমি বলতে চাইলাম এখানে আমার 4টে ভেরিয়েবল আছে, আই, পি, আর এবং টি। তাই এই 4টে ভেরিয়েবল থাকার জন্য 4টের ভ্যালু আননোন। তাহলে আমার যে কোনো একটার যদি মান বার করতে হয়, আরো 3টের মান মিনিমাম দেওয়া হতেই হবে। 4টে অজানা ভ্যালু আছে, তো 4টের মধ্যে আমার যে কোনো একটার মান যদি বার করতে হয়, বাকি 3টের মান দিয়ে রাখতেই হবে। যদি কোথাও দেখা যায় যে এমন দুখানা ভ্যালু আমার বার করতে হবে, তাহলে কিন্তু আমার মিনিমাম দুখানা ইকুয়েশন দরকার হবে। অর্থাৎ আমি এটা বুঝলাম যে যতগুলো আননোন ভ্যারিয়েবল থাকবে, যার যার মান আমায় নির্ণয় করতে হবে, ততগুলো মিনিমাম ইকুয়েশন দরকার। তাহলে এখান থেকে আমার প্রথম টাইপ কি হতে পারে, হয়তো আই বার করতে দেবে, যেখানে পি, আর এবং টি এর ভ্যালু কোশ্চেন দেওয়া থাকবে। নেক্সট হয়তো এরকম একটা থাকতে পারে যে আমার কোথাও প্রিন্সিপাল বার করতে দেবে, যেখানে আই, আর এবং টি এর ভ্যালু দেওয়া থাকবে। আবার হয়তো এটাও হতে পারে যে কোথাও আমায় আর বার করতে দেবে, পি, আই এবং টি এর ভ্যালু দেওয়া থাকবে। অথবা টি বার করতে দেবে, পি, আর এবং আই এর ভ্যালু দেওয়া থাকবে। অর্থাৎ আমি এটা বলে এটা বোঝাতে চাইলাম, যেহেতু এখানে 4টে অজানা ভ্যারিয়েবল আছে, 4টে আননোন ভ্যারিয়েবল, তাই এই 4টে আননোন ভ্যারিয়েবলকে যদি আমি বার করতে চাই, যে কোনো একটার মানই বার করতে গেলে আমার একটা ইকুয়েশনই হয়ে যাবে। তাই একটা ইকুয়েশন যদি আমার দরকার হয়, একটার মান বার করতে গেলে আমার বাকি 3টের মান লাগবেই। যাই হোক, এই ব্যাপারটা আরো হয়তো তোমাদের কাছে এখন জটিল মনে হলেও কিছুটা আমরা যখন এক্সারসাইজে ঢুকবো, অধ্যায়ের অঙ্কগুলো করবো, তখন এটা তোমাদের কাছে আরো অনেক পরিষ্কার হয়ে যাবে। ইন্ট্রোডাকশনের মধ্যে যে নেক্সট আরেকটা জিনিস আসছে সেটা হলো এ। ইংলিশে সম্পূর্ণ নাম অ্যামাউন্ট, এবং যাকে বাংলায় বলা হয় সবৃদ্ধি মূল বা সুদ আসল। সবৃদ্ধি মূল বা সুদ আসল বলতে প্রধানত এটা বোঝানো হচ্ছে যে সবৃদ্ধি মূল বা সুদ আসল, সুদ আসল এই কথা থেকে আমরা বুঝতে পারছি সেখানে সুদও থাকবে এবং আসলও থাকবে। তাই এটাকে এই এ কে বা অ্যামাউন্টকে এই পি প্লাস আই দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। আমরা বলতে পারি এ ইজ ইকুয়ালস টু পি প্লাস আই। এখানে এই পি হচ্ছে আসল এবং আই হচ্ছে সুদ। কোথাও যদি আমাদের সবৃদ্ধি মূল নির্ণয় করতে দেয়, তাহলে আমাদের প্রথমে প্রিন্সিপাল দেওয়া থাকলে রেট অফ ইন্টারেস্ট এবং সময় দেওয়া থাকলে সেখান থেকে ইন্টারেস্ট বার করতে হবে। ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল দুটো অ্যাড করে দিলে কিন্তু অ্যামাউন্ট পাওয়া যাবে। তাহলে এই তিনটের মধ্যে যদি কোনো দুটো জিনিস দেওয়া থাকে, অ্যামাউন্ট, প্রিন্সিপাল, ইন্টারেস্ট, এই তিনটের মধ্যে যদি কোনো দুটো জিনিস দেওয়া থাকে, আমরা কিন্তু এই রিলেশন থেকে বাকি আরেকটা জিনিস ইজিলি বার করে নিতে পারবো। এবং আমরা এই চ্যাপ্টারে এবং নেক্সট চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদেও এর বিশেষ কিছু অ্যাপ্লিকেশন দেখব। যাই হোক, আমরা এবার সরল সুদের এক্সারসাইজে ঢুকলাম। অধ্যায় দেখা যাচ্ছে কোষে দেখি 2 এর আমরা প্রথম শুরু করলাম 2 নম্বর প্রশ্নটা দিয়ে। আমি যখন ইন্ট্রোডাকশনের একটু আগে বোঝাচ্ছিলাম, তখন বললাম যে সময় যদি দিনে থাকে তাহলে সেটা 365-তে ভাগ করতে হয়। কিন্তু কখনো কোথাও দেখা যায়
যে কোনো বছরের নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা আছে। আমি সেরকম একটা অঙ্ক অধ্যায় আছে বলেছিলাম এবং তখন বোঝাবো বলেছিলাম। তো এখানে সেই অঙ্কটা প্রশ্ন নম্বর 2-তে আছে, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে সময় 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে। যাই হোক, আগে যে কোনো অঙ্ক যখন আমাদের করতে হবে, তো আগে আমরা সবসময় লিখে নেব প্রদত্ত কী কী দেওয়া আছে আমার প্রশ্নে। এখানে আমি দেখতে পেয়েছি প্রদত্ত দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার 6%। 2000 টাকার উপরে আমার সুদ নির্ণয় করতে হবে। তাহলে যত টাকার উপরে সুদ নির্ণয় করতে হবে সেটাই হচ্ছে আমার মূলধন বা পি, এবং সুদ নির্ণয় করতে হবে, তাই আই লিখে আমি প্রশ্ন চিহ্ন দিয়েছি যে এটা আমার বার করতে হবে। যেটা দেওয়া আছে, যেটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে তোমাদের সবার কাছে হয়তো, যে সময় যদি এরকম থাকে তাহলে আমরা সেটা কিভাবে বার করব। যাই হোক, দেখা যাক, যখনই যদি কোনো সাল উল্লেখ করা থাকে প্রশ্নে, আগে সেই সালটা লিপ ইয়ার কিনা আমরা দেখে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2005 সাল লিপ ইয়ার নয়। এবার তাহলে দেখি কোথা থেকে শুরু হচ্ছে। জানুয়ারি, আমাকে একটা কথা বলো, জানুয়ারি মাসে কত দিন? 31 দিন প্লাস। জানুয়ারির পরে কি আছে? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে কত দিন? 28 দিন। তারপরে কি আছে? মার্চ। মার্চে কত দিন? 31 দিন। তারপরে এপ্রিল মাস, 30 দিন। মে মাস আবার 31 দিন, কিন্তু প্রশ্ন দেওয়া আছে আমরা 27 মে পর্যন্ত আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে মে মাস 31 দিন হলেও আমরা কিন্তু এখন 27 দিন এখানে ধরবো, শুধু 27 মে পর্যন্ত উল্লেখ করা আছে বলে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। আমরা প্রত্যেকটা মাস যতগুলো দিন হয় সেই দিনগুলোকে মোটে নিয়ে নিলাম। তাহলে এটা টোটালটা কি হয়ে গেল? টোটালটা হয়ে গেল এত দিন। এত দিন। এবার সবকটা যোগ করা যায়, যত হবে সেই দিনটাকে আমাদের তারপরে বছরে নিয়ে যেতে হবে। দেখা যাক কত হয়। 8, 9, 10, 11, 147 দিন। 147 দিন। এই দিনটাকে এখন আমরা যখন বছরে নিয়ে যাব, তখন আমাদের কি করতে হবে? এই 147কে 365 দিয়ে ভাগ করতে হবে, তখনই এটা বছরে পরিণত হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি কোনো সাল উল্লেখ করা থাকে প্রশ্নে, সেই সালটি যদি লিপ ইয়ার হয় তাহলে কিন্তু তখন বছরে আমাদের 366 দিন হয়ে যেত, তখন আমরা 366 দিয়ে ভাগ করতাম। যেহেতু এটা লিপ ইয়ার নয়, তাই জন্য 365 দিয়ে ভাগ করলাম। যদি এটা সালটা কোনোভাবে লিপ ইয়ার হতো, এই টোটাল ক্যালকুলেশনের দুটো জায়গায় চেঞ্জ আসতো। একটা মে, এই ফেব্রুয়ারি মাসে তখন 29 দিন হতো, এবং টোটাল বছরে 366 দিন হয়ে যাওয়ায় তখন 366 দিয়ে ভাগ করতে হতো। যাই হোক, এখন পর্যন্ত আমার কাছে মোটামুটি ডেটাগুলো ক্লিয়ার, আমাদের সমস্ত প্রদত্ত দেওয়া আছে। আমি একটু আগে বলেছিলাম I = P আর T, এখানে 4টে আননোন, তাই একটা আননোনের বাকি 3টের ভ্যালু আমার জানতেই হবে একটা ইকুয়েশনে। দেখতেই পাচ্ছ আর, পি এবং টি 3টা ভ্যালু দেওয়া আছে, আই এর মান নির্ণয় করতে হবে। শুরু করা যাক অঙ্কটা। এবার এখানে এরকম হবে যে আমরা জানি I = P আর T by 100। এখন আমাদের আইটা বার করতে হবে। যেহেতু এটা একটা সমীকরণ, আমাদের দুটো সাইড একসাথে আমাদের ক্যালকুলেশন করতে হয়, তাই এই সমীকরণের ক্ষেত্রে এখানে বা লিখে তারপরে ক্যালকুলেশন শুরু করতে হয়, যখন আমরা বোথ সাইড একসাথে ক্যালকুলেশন করছি। I = P এর মান 2000, আর এর মান 6, T এর মান 147/365, টোটালটা বাই 100। তাহলে এরপর যদি আমরা এটাকে 5 দিয়ে কাটি, দেখবো এখানে 73, এখানে 4 আসছে, এবং পুরোটা ক্যালকুলেশন করার পরে দেখবো নিয়ার অ্যাবাউট 48 টাকা, 48 টাকা আসছে। 48.3 এরকম কিছু আসছে, কিন্তু নিয়ার অ্যাবাউট 48 টাকা। এবার তোমাদের বইতে দেখবে উত্তর দেওয়া আছে 48 টাকা। এই 48 টাকাটা যদি এখানে 26শে মে হতো, 27শে মের জায়গায় যদি এটা 26শে মে হতো, তাহলে তোমরা ক্যালকুলেশন করে দেখো যে উত্তরটা কিন্তু অ্যাকচুয়ালি 48 আসছিল।
কিন্তু যেহেতু বইতে 27 মে দেওয়া আছে, তাই আমি 27 মে ধরে তোমাদের ক্যালকুলেশন করে দেখালাম। এই 27 মে জায়গায় যদি ওটা 26 মে থাকতো তাহলে কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সারটা 48 আসতো। যাই হোক, আশা করি অঙ্কটা বোঝা গেল। আমাদের নেক্সট যে অঙ্কটা আমি একটু আলোচনা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। তো 4 নম্বর প্রশ্নে আমি আগে প্রশ্নটা পড়ে কি কি প্রদত্ত আছে সেটা লিখে নিয়েছি। তোমরা একই জিনিস করবে, সবসময় কোনো প্রশ্ন পড়ে কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নেবে এবং কি বার করতে হবে, তাহলে দেখবি পুরো ব্যাপারটা আমাদের সামনে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি পি, আর এবং টি এই তিনটার ভ্যালু দেওয়া আছে। এখান থেকে আমাকে সবৃদ্ধির মূল বার করতে হবে। আমি ইন্ট্রোডাকশনে অলরেডি একবার ডিসকাস করেছি, এ মানে হচ্ছে যেটা সবৃদ্ধির মূল, এ মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এবং আমরা আই এর জন্য একটা ভ্যালু জানি, আই ইজ ইকুয়ালস টু পি আর টি বাই 100। আমরা একটা ফর্মুলা জানি। তো এই ফর্মুলা থেকে আমরা যদি মান নির্ণয় করতে চাই, আই ইজ ইকুয়ালস টু পি আর টি বাই 100, দেখো পি, আর এবং টি প্রত্যেকটা মান দেওয়া আছে। তাই এই ভ্যালুগুলো ইউজ করে আগে আমি প্রথমে আই এর মান নির্ণয় করে নেবো। সেটা কিভাবে করবো একটু দেখা যাক। একদম আগের অঙ্কটার মতো আমরা জানি আই ইজ ইকুয়ালস টু পি আর টি বাই 100। এখন যার যার মানগুলো দেওয়া আছে সেগুলো একটু বসিয়ে নেবো। পি এর মান দেওয়া আছে 3200, আর এর মান দেওয়া আছে 6 এবং টি এর মান দেওয়া আছে 2 বছর। তাহলে এই জিনিসগুলো বসিয়ে একটু ক্যালকুলেশন করার পরে আমি দেখব যে আমার মানটা আসছে কিছুটা এরকম। $384 টাকা। তাহলে এই 384 টাকা আমি যেখান থেকে টাকা ধার নিয়েছেন এই উৎপলবাবু যেখান থেকে 3200 টাকা 2 বছরের জন্য এত রেট অফ ইন্টারেস্ট ধার নিয়েছেন, 2 বছর বাদে তাকে 384 টাকা অতিরিক্ত হিসাবে দিতে হবে, যেটাকে আমরা সুদ বলছি। এবং প্রশ্নে আমাদের বলে দিয়েছে বার করো, নির্ণয় করো যে 2 বছর পর তাকে মোট সুদে আসলে কত টাকা দিতে হবে। সুতরাং আমাদের উত্তরটা ঠিক এরকম হবে, 2 বছর পর উৎপল বাবুকে মোট সুদে আসলে দিতে হবে। এই যে আমি এখানে একটু আগে বলেছিলাম সবৃদ্ধির মূল বা মোট সুদে আসলে যেটা দিতে হয় সেটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আমরা দেখবো যে পি এর ভ্যালু অলরেডি আমাদের দেওয়া আছে এবং আই এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করে বার করে নিয়েছি। তাই তাকে মোট সুদে আসলে কত টাকা দিতে হবে, পি প্লাস আই টাকা। পি প্লাস আই, এই পি এর মান কত 3200 এবং আই এর মান আমাদের বেরিয়েছে 384। তাই এই দুটোকে যোগ করে এখানে পাশে ঠিক এইভাবে আমরা সলভ করব এবং তার মানটা হবে কিছুটা এরকম 3584 টাকা। এবং এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, যেটা আমাদের বার করতে বলেছিল যে 2 বছর বাদে সুদে আসলে উৎপলবাবুকে মোট কত টাকা ব্যাংকে বা সেই সমবায় ঋণ মেটাতে হবে। এই হয়ে গেল আমাদের 4 নম্বর প্রশ্ন। আশা করি তোমাদের কারো কাছে কোনো ডাউট নেই। যদি কারো কোথাও ডাউট থাকে কোনো অঙ্কে, তো তোমরা কমেন্ট করে আমাদের সেটা জিজ্ঞাসা করতে পারো। নেক্সট আমরা যে অঙ্কটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ এই প্রশ্নটা পড়ে হয়তো তোমাদের অনেকের কাছে অবাক লাগতে পারে যে প্রশ্নতে কিছুই দেওয়া নেই, শুধুমাত্র বার্ষিক সদস্যদের হারটা দেওয়া আছে। কিন্তু আমি তো ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে আই ইজ ইকুয়ালস টু পি আর টি, 4টে আননোন ভ্যারিয়েবল। তাই লিনিয়ার ইকুয়েশনে একটার মান নির্ণয় করতে গেলে মিনিমাম 3টের মান দেওয়া থাকতেই হয়। তাহলে এই একটা ভ্যালু দিয়ে কিভাবে 3টে আননোন ভ্যারিয়েবল আমরা বার করব দেখা যাক। দেখবে তোমরা প্রশ্নটা যদি ভালো করে লক্ষ্য করো, আরও দুটো কথা উল্লেখ আছে যে কিছু টাকা কিছু সময় বাদে দ্বিগুণ হয়েছে, কিন্তু কত টাকা আমি ব্যাংকে রেখেছিলাম সেটাও দেওয়া নেই। সেটা যদি আমি না জানি তাহলে দ্বিগুণ হওয়ার পরে কত হবে আমি সেটাও বলতে পারবো না। তাই এখানে লিখতে হবে মনে করি ব্যাংকে পি পরিমাণ টাকা রেখেছিলাম।
কিছু সময় পর সেই টাকাটা সুদে আসলে দ্বিগুণ হয়েছে। সুদে আসলে দ্বিগুণ হলে তখন কি হয়? সুদে আসলে দ্বিগুণ হলে মোট টাকার পরিমাণ হয় 2p টাকা। এবং আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম সুদে আসলে কথাটার মানে হচ্ছে মোট সমৃদ্ধির মূল। সুতরাং আমি এখানে বলতে পারি যে সুদ আসল অর্থাৎ সুদ আসল অর্থাৎ এ মানে অ্যামাউন্ট। তাহলে সুদ আসল মোট কত হয়েছে? 2p। তাহলে এখানে অ্যামাউন্ট এটার মানে কি? অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। কিন্তু আমি এখানে হঠাৎ করে আই ব্যবহার করতে পারি না, তার কারণ আমি আগে কোথাও লিখিনি যে আইটা কি জিনিস। তাই যখন এখানে লিখেছি, মনে করি ব্যাংকে পি পরিমাণ টাকা রেখেছিলাম এবং তার সুদ হয়েছে আই টাকা। আমি যদি ওখানে তখন স্টেটমেন্টটা লিখলাম, তাহলে আমি এখন এখানে আইটা ব্যবহার করতে পারি। তাই এখানে আমি এখন যদি আই এর মান নির্ণয় করি, ব্যাপারটা ঠিক এরকম আসবে, 2p - p = p টাকা। কিন্তু আমাদের প্রশ্নে যেটা বলেছে সেটা বার করতে বলেছে, আমি সেটা এখানে একটু অ্যাড করে নিই যে সময়। আমি তো সবসময় বলেছিলাম প্রশ্নে যা যা দেওয়া থাকবে সেইগুলো প্রদত্তের মধ্যে লিখব। তাহলে প্রদত্তের মধ্যে আমি যখন লিখলাম রেট অফ ইন্টারেস্টটা লিখলাম, তখন সময়টা আমাদের জিজ্ঞাসা করেছে যে কত সময় পর। তাই এখানে এই সময় এখানে টি দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে এখন অঙ্কটা সলভ করার চেষ্টা করা যাক। আমরা জানি I = PRT/100। আচ্ছা, I এর মান কত? একটু আগে আমরা সলভ করে পেয়েছি I এর মান হচ্ছে P। তাই এখানে P লিখব, I এর জায়গায় তার মান বসাবো। P মানে মূলধন, তা আমি ব্যাংকে P পরিমাণ টাকা রেখেছি, ওটাই থাক। R মানে 6% কোশ্চেনে দেওয়া আছে, এবং T আমি জানি না, এটা আমার বার করতে হবে /100। আমরা সবসময় চেষ্টা করব যার মান বার করতে হবে তাকে একটা সাইডে রাখবো এবং বাকি সব টার্মগুলোকে একদম অন্য সাইডে নিয়ে চলে যাব। তাই এখান থেকে আমি ব্যাপারটা এইভাবে লিখতে পারি, আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, এটা আলটিমেটলি হয় 100p/p × 6 = t। যেহেতু t এর মান বার করব, তাই tটাকে একটা সাইডে রেখে বাকিগুলোকে এই 100টাকে এখানে p এর সাথে ক্রস মাল্টিপ্লাই করলাম 100p। এটা এখানে মাল্টিপ্লিকেশন ছিল, সাইড চেঞ্জ করলে ডিভিশন হয়ে যায়। ঠিক যেমন ইকুয়েশন সলভ করে সেইভাবে আমি প্লেন ইকুয়েশন সলভ করলাম। করার পরে যদি আমি এটা সলভ করি, তাহলে দেখা যাবে 100 আচ্ছা এটা কেটে নিই, 3/50/3 হয়ে যাবে। তো 50/3 কে আমি যদি হোল ফ্র্যাকশনে লিখি, 16 হোল 2/3 এত বছর। আমি যদি এটা পূর্ণ সংখ্যায় লিখি বা ভগ্নাংশে লিখি, আমি যদি ফ্র্যাকশনে লিখি, তাহলে উত্তরটা এরকম দাঁড়ায় যে 16 পূর্ণ 2/3 বছর পর। আমাদের প্রশ্নে এটাই জিজ্ঞাসা করেছিল যে কিছু টাকা এত % রেট অফ ইন্টারেস্টে কত সময় পরে সুদে আসলে দ্বিগুণ হবে। যেহেতু আমাদের টাকাটা বলে দেয়নি, সেই জন্য আমি পি পরিমাণ টাকা ধরে নিয়েছি এবং কিছু সময় পর তার সুদ হবে আই পরিমাণ টাকা, এটা আমি ধরে নিয়েছিলাম। সেখান থেকে ক্যালকুলেশন করে যেহেতু বলেছে যে সুদে আসলে দ্বিগুণ হবে, সেই জন্য a = 2p, সুদে আসলে দ্বিগুণ হয়েছে। এবার a মানে p + i, সেখান থেকে ক্যালকুলেশন করে i এর মান নির্ণয় করলাম। তারপরে তো বাকিটা পুরো একই ফর্মুলা, I = PRT/100, এই ফর্মুলায় বসিয়ে দিলাম। টিটা আমার আননোন ছিল, যেটা বার করতে বলেছিল, অ্যান্সারটা বেরিয়ে গেছে এবং এটাই হবে এই প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের কাছে ডাউট ক্লিয়ার অঙ্কটার সম্বন্ধে। আমরা নেক্সট যে অঙ্কটা নিয়ে ডিসকাস করছি, প্রশ্ন নম্বর 9। এখানে আমরা দেখব যে দুটো কেসের কথা বলা আছে, একটা কৃষি সমবায় থেকে আর একটা ব্যাংক থেকে। একজন কৃষক 5,000 টাকা লোন নিয়েছেন, সেটা কৃষি সমবায় থেকে বা ব্যাংক থেকে, যেখান থেকেই হতো। মোট মূলধন কিন্তু 5,000 টাকা ছিল। কৃষি সমবায়ের রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 7.4
এবং ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 7.4। সময় দু ক্ষেত্রেই 1 বছর, এবং কৃষি সমবায়ের জন্য যে সুদ এবং ব্যাংকের জন্য যে সুদ ছিল, প্রশ্নে বলা আছে যে সেই ব্যক্তি বা সেই কৃষক কৃষি সমবায় থেকে লোন নিয়েছে, যেহেতু এখানে রেট অফ ইন্টারেস্ট কম ব্যাংকের থেকে, তাই কৃষি সমবায় থেকে লোন নেওয়ায় তার 1 বছরে এই 5,000 টাকার উপরে মোট কত টাকা সুদ বেঁচেছে এটাই আমাদের নির্ণয় করতে হবে। তো আমি এটাকে কেস নাম্বার 1, এটাকে কেস নাম্বার 2 ধরে এই সমস্ত ডেটাগুলোকে P1, R1, T1, I1 লিখলাম, এবং এই সমস্ত ডেটাগুলোকে P2, R2, T2 এবং I2 লিখলাম। এখান থেকে আমাদের উদ্দেশ্য হবে এই পার্টটা ধরে I1 ফাইন্ড করব, এই পার্টটা ধরে I2 ফাইন্ড করব। I1 মানে হচ্ছে কৃষি সমবায় থেকে 5,000 টাকা উপর বার্ষিক 4% সরল সুদের হারে 1 বছরের মোট সুদ। একইভাবে I2 মানে 5,000 টাকার উপরে বার্ষিক 7.4% সরল সুদের হারে 1 বছরের ব্যাংকের জন্য মোট সুদ। তো দুটো যে সুদ হবে সেই সুদের পার্থক্য কত? ব্যক্তি বা কৃষকটি কৃষি সমবায় থেকে লোন নিয়েছেন, তাহলে তার মোট কত টাকা বেঁচেছে। যদি ব্যাংক থেকে নিত তাহলে তো অবশ্যই বেশি যেত, আমরা রেট অফ ইন্টারেস্ট দেখেই বুঝতে পারছি। তাহলে তার মোট কত টাকা বেশি যেত সেটা আমাদের ক্যালকুলেশনের বিষয়। তো আমরা এখানে করবো, আমরা জানি I is equals to PRT by 100, কিন্তু এখানে আমরা 1 1 1 করে দেবো, যেহেতু এটা ফার্স্ট পার্ট ক্যালকুলেশন করছি, সেই জন্য সবগুলোকে 1 1 করে লিখবো, আর সেকেন্ড পার্ট যখন করবো 2 2 করে লিখবো। যাই হোক, তো দেখা যাক I1 এর মান আমার বার করতে হবে, I1 থাক। P1 এর মান কত দেওয়া আছে? 5,000। R1 এর মান দেওয়া আছে 4, T এর মান দেওয়া আছে 1 by 100। আমরা দেখতেই পাচ্ছি যে 1 বছরে মোট আসছে 200 টাকা সুদ হিসাবে। কৃষি সমবায় 1 বছরের মোট 200 টাকা দিতে হয়। এবার আমরা ক্যালকুলেশন করে দেখি ব্যাংক যদি হতো তাহলে মোট কত টাকা দিতে হতো। I2 আমাদের বার করতে হবে, তাই যেটা আননোন সেটা আননোনই থাক। P2 এর মান দেওয়া আছে 5,000, R2 এর মান দেওয়া আছে 7.4, T2 এর মান দেওয়া আছে 1 by 100। তাহলে 50 into 7.4, এটাকে ক্যালকুলেশন করলে নিচে 10 ফ্যাক্টর হবে। আমার ব্যাংকের থেকে যদি সেই কৃষকটি লোন নিতেন, তাহলে তাকে 5,000 টাকা বার্ষিক এত % সরল সুদ হারে 1 বছরের মোট এত টাকা সুদ দিতে হতো। কিন্তু কৃষকটি কৃষি সমবায় থেকে লোন নিয়েছেন, তাই তার 1 বছরের মোট সুদ দিতে হচ্ছে 200 টাকা। তাহলে সেই ব্যাংক থেকে নিলে বেশি টাকা সুদ দিতে হতো 1 বছরে, কৃষি সমবায় থেকে নিয়ে কম সুদ দিতে হচ্ছে। তো আমাদের প্রশ্ন বলেছে কত টাকা কম সুদ দিতে হচ্ছে, সুতরাং উত্তরটা এরকম হবে। কৃষকটি মোট 370 মাইনাস 200 সমান 170 টাকা কম দিতে হবে। কি বললাম? ব্যাংক থেকে না নিয়ে কৃষি সমবায় থেকে লোন নেওয়ায় 1 বছরে কৃষকটিকে মোট 170 টাকা কম সুদ দিতে হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট যে অঙ্কটা ডিসকাস করছি, অঙ্কটা একটু মন দিয়ে লক্ষ্য করবে। এখানে কিন্তু একটু অন্য টাইপের অঙ্ক আছে অঙ্কটা। প্রশ্ন নম্বর 13। প্রশ্নটাতে দেওয়া আছে যে কিছু পরিমাণ টাকা
কোথাও একটা রাখলে 7 বছরের সুদে আসলে এত টাকা হয় এবং 4 বছরের সুদে আসলে এত টাকা হয়। যত পরিমাণ টাকা রাখছে টাকাটা কিন্তু উভয় ক্ষেত্রেই একই, কিন্তু রেট অফ ইন্টারেস্ট কোথাও উল্লেখ করা নেই। উভয় ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট একই হবে, কিন্তু কত হবে সেটা কিন্তু প্রশ্নে কোথাও উল্লেখ করা নেই। এবং উভয় ক্ষেত্রে মূলধন একই হবে, সেটাও কোথায় কত সেটাও কিন্তু উল্লেখ করা নেই। কিন্তু এটা দেওয়া আছে যে 7 বছরে সুদে আসলে এত টাকা হয় এবং 4 বছরে সুদে আসলে এত টাকা হয়। তো আমি সেগুলো আগে লিখে নিয়েছি। যে মনে করি মূলধন পি টাকা, দুটো ক্ষেত্র যেহেতু দেওয়া আছে, তো প্রথম ক্ষেত্রে এখানে সুদ I1 টাকা এবং সুদ I2 টাকা, এবং উভয় ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার সমান 8%। এখন 7 বছরের সুদে আসলে 7,100 টাকা হয়, অর্থাৎ টি যেটা T1 আমরা যেটা সময় এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7 বছর, সুদে আসলে যেটা অর্থাৎ অ্যামাউন্ট সেটা হচ্ছে কিন্তু 7,100 টাকা। আমরা জানি অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সেটা 7,100 টাকা। এবার ইন্টারেস্ট I1 আমি লিখতে পারি 7,100 মাইনাস পি। এটা গেল আমার একটা পার্ট। একইভাবে আমি যে সেকেন্ড পার্টটা দেখি, 4 বছরের সুদে আসলে 6,200 টাকা, অর্থাৎ T2 সময়, এটা আমি ধরে নিয়েছি যেখানে সময়টা T2, সেটা কত 4 বছর, সুদে আসলে সেটা মোট কত 6,200 টাকা। তো অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এই ক্ষেত্রে ইন্টারেস্ট আমি I2 ধরে নিয়েছি। তো অ্যামাউন্টের জায়গায় প্রিন্সিপাল প্লাস I2 ইজ ইকুয়ালস টু 6,200, সুতরাং I2 সমান 6,200 মাইনাস পি। এবার আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা দিয়ে সলভ করতে হবে। আমরা এখানে সবকটাতে এই পার্টে 1 1 1 করে লিখবো, এখানে সবকটাতে 2 2 2 করে লিখবো। কিন্তু আমি এখানে একটা কথা একটু অঙ্কের শুরুতেই বলে রাখি, আমি একদম ইন্ট্রোডাকশনে বলেছিলাম যেহেতু এটা একটা লিনিয়ার ইকুয়েশন, তাই যদি দুটো আননোন থাকে, এখানে দেখবে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ দুটো আননোন আছে, দুটোর মান আমাদের বার করতে হবে, একটা মূলধন এবং আরেকটা বার্ষিক সরল সুদের হার। দুটোর মানই কিন্তু প্রশ্ন দেওয়া নেই। এই সমস্ত ক্ষেত্রে যখন দুটোর মান আমাদের বার করতে হবে, এখানে আমাদের মিনিমাম দুটো ইকুয়েশন দরকার, এবং সেই দুটো ইকুয়েশনে আমরা দুই সাইড থেকে পাবো। তারপর সেটা আমরা ক্লাস 9-এ যেমন অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ যেভাবে আমরা সলভ করতাম সেই প্রসেসে আমাদের সলভ করতে হবে। যাই হোক, তো এখানে তারপরে দেখা যাক স্টেপগুলো কি আছে। I1 এর ভ্যালু কত আছে 7,100 মাইনাস পি ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা P1টা অ্যাকচুয়ালি পি, কারণ উভয় ক্ষেত্রে পিটা সেম, আর 1টা অ্যাকচুয়ালি আর, কারণ উভয় ক্ষেত্রে আরটা সেম। টিটা এখানে কত 7 বছর বাই 100। আমি যদি এটা ক্রস গুণ করি দেখতে পাবো মাইনাস 100p ইজ ইকুয়ালস টু 7p। কিছুই না, জাস্ট 100টা এখানে ক্রস মাল্টিপ্লাই করলাম, 7,100 ছিল সেইটা ইন্টু এই 100 এর জন্য আর দুটো জিরো বসে গেল। আর এটা যেহেতু ক্রস মাল্টিপ্লাই হচ্ছে তাই এখানে পুরো টার্মটার সাথে মাল্টিপ্লাই হবে। 100 ইন্টু এটা যদি আমি একটু ভেঙে দেখাই ঠিক ব্যাপারটা এরকম হবে। 100টা আমি এখানে ক্রস গুণ করলাম, তাহলে নিচের লাইনে আমি এটা লিখতে পারবো মাইনাস 100p ইজ ইকুয়ালস টু 7p। আশা করি ব্যাপারটা এখনো পর্যন্ত ক্লিয়ার হলো। এবার বা বাই 7p ইজ ইকুয়ালস টু r, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বলবো। আমি অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করলাম একটু বলি, যেহেতু উভয় ক্ষেত্রেই আর অর্থাৎ বার্ষিক সরল সুদের মানটা একই, তাই আমি এই পাশ থেকেও আর এর মান নির্ণয় করব, এই পাশ থেকেও আর এর মান নির্ণয় করব, নিয়ে দুটো ইকুয়েশনকে আমি সমান করে দেবো, ঠিক যেমন আমরা ক্লাস 9-এ তুলনামূলক যেভাবে আমরা সলভ করতাম। দুটো সাইড থেকেই একই জিনিস বার করব, আর এর মান এখানে পি এর রেসপেক্টে বেরিয়েছে, এখানেও আর এর মান পি এর রেসপেক্টে বার করব, করে দুটো ইকুয়েশনকে আমরা ইকুয়াল করে দেবো। তুলনামূলক পদ্ধতিতে আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। তোমরা অন্য পদ্ধতিতেও অঙ্কটা সলভ করতে পারো, কিন্তু আমি এখানে এটা করছি, তোমরা নিজেদের জন্য চেষ্টা করে দেখতে পারো অন্য কোনো পদ্ধতিতেও। তোমরা যে চারটে পদ্ধতি জানো যে কোনো পদ্ধতিতে এটা সলভ করা যাবে। যেহেতু এখান থেকে আমি এখানে আর এর মান পেয়ে গেলাম, এবার চলে আসি এই পাশে, এখানেও আবার একইভাবে আমাদের আর এর মানটা বার করতে হবে। আমরা জানি I2 is equals to
P2 R2 T2 বাই 100। আচ্ছা I2 কে আমরা 6200 মাইনাস পি লিখতে পারি, আর P2 এর মান উভয় ক্ষেত্রেই P, তাই এখানে P থাক, আর উভয় ক্ষেত্রেই R, তাই এখানে R থাকবে। T2 এর মান হচ্ছে এখানে 4 বছর বাই 100। আবার একই জিনিস আমরা করলাম, জাস্ট 100টাকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। আমি কিন্তু এখানে এই 100 আর এই 4টাকে কাটতেও পারতাম, কিন্তু আমি কাটলাম না। আমার মনে হলো, কেন জানি না, হয়তো এখানে পরে সুবিধা হতে পারে। সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে এটা 100 মাইনাস পি হবে। ঠিক আছে, যাই হোক। তো এরপরে আমরা যখন ব্র্যাকেটটা তুলব তখন ব্যাপারটা এইটা এসে দাঁড়াবে। এখান থেকে আবার একইভাবে আমি এটা লিখতে পারি, যেটা হচ্ছে আর এর ভ্যালু। তো এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দেব। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে এখন যেহেতু বোর্ডে জায়গা নেই, সেজন্য আমি কিছুটা মুছে নিলাম যাতে আমি সলভ করতে পারি। আচ্ছা, এখানে এরপরে যেটা দেখতে পাচ্ছি, আমাদের 1 এবং 2 নম্বর ইকুয়েশন সলভ করতে হবে। এখানে লিখব 1 এবং 2 নম্বর সমীকরণ হতে পারে। যেহেতু দুটোই সাইডে এটা আর এর মান আছে, আমি দুটোকে ইকুয়াল করে দেব। আমি উভয় পক্ষে এটা ইকুয়াল করে দিলাম। এবার আচ্ছা, আমি নিচের প্রশ্নটা মুছে নিই, না হলে হয়তো এখানে সলভ করার জায়গা থাকবে না। আমি একটা প্রশ্ন মুছলাম। এবার আমরা দেখতেই পাচ্ছি উপরে কিন্তু প্লাস মাইনাসে থাকলেও নিচে শুধু মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, এখানে 7 ইন্টু পি, এখানে 4 ইন্টু পি। তো আমরা কিন্তু সেক্ষেত্রে এই নিচের পি আর নিচের পিটা কাটতে পারি। তাহলে এখন আমাদের কি হবে, জাস্ট ক্রস মাল্টিপ্লাই হবে, 4টা এইটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে এবং 7টা এখানে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। ব্র্যাকেটগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। এবার জাস্ট ইকুয়েশন সলভ করব। আমরা এই 700 পিটা এক পাশে নিয়ে এলাম, যেহেতু এটার ভ্যালু বড় তাই এটাকে আমি প্লাসে রাখার চেষ্টা করলাম। আমরা অন্যভাবেও করতে পারি, আর এটা প্লাস ছিল, সাইড চেঞ্জ করলে এটা মাইনাস হয়ে যাবে। এটা আমরা দেখতে পাচ্ছি 300p is equals to সুতরাং p is equals to p এর মান আসছে আমার মোট 5000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কত পরিমাণ টাকা রেখেছিলাম আমি এখান থেকে পেয়ে গেলাম। p হচ্ছে মোট 5000 টাকা। এইবার আমাদের 1 এবং 2 নম্বর সমীকরণে যে কোনো একটাতে আমি p এর মান বসিয়ে সেখান থেকে r এর মান পেয়ে যাব, কারণ 1 এবং 2 নম্বর দুটো সমীকরণেই r is equals to কিছু একটা ছিল, সেই ভ্যালুটা উইথ রেসপেক্ট টু p ছিল। তাহলে এখন যখন আমরা p এর মান জানি, তাহলে 1 বা 2 নম্বর সমীকরণে কোথাও এই p এর মান বসিয়ে আমি r এর মান বার করতে পারি। আশা করি সব এতটা পর্যন্ত লেখা হয়ে গেছে। তো আমি এই পার্টটা একটু আবার মুছে নিচ্ছি। আমি এখানে 2 নম্বর ইকুয়েশনই বসাচ্ছি। সাপোজ আমি এখানে 2 নম্বর ইকুয়েশনে ঠিক লেখাটা এরকম হবে, 2 নম্বর সমীকরণে p is equals to 5000 বসিয়ে পাই।
তাহলে 2 নম্বর সমীকরণে কি আছে 621 minus 100 into 5000 by 4 into 5000, তাহলে এটাকে সলভ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই 2 নম্বর সমীকরণে p এর মান বসিয়ে r এর মান আছে 6%। সুতরাং আমাদের দুটো ইকুয়েশন ছিল, দুটো ইকুয়েশন বলে আমরা দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন বার করতে পেরেছি। তাই দুটো আননোন সলভ করতে গেলে মিনিমাম দুটো ইকুয়েশন দরকার, দুটোর বেশিও ইকুয়েশন থাকতে পারতো কিন্তু মিনিমাম দুটো ইকুয়েশন দরকার ছিল। তাহলে আমরা এই দুটো ইকুয়েশন থেকে p এবং r এর মান নির্ণয় করে ফেললাম। সুতরাং এরপরে যেখানে অ্যান্সারটা হবে যে মোট মূলধন এবং বার্ষিক সরল সুদের হার, সুতরাং মোট মূলধন টাকা এবং বার্ষিক সরল সুদের হার 6%। এটাই হয়ে গেল আমাদের আলটিমেট এই কোশ্চেনটার অ্যান্সার। আশা করি অঙ্কটা একটু নতুন টাইপের হলেও খুব একটা প্রবলেম তোমাদের কাছে নেই। অঙ্কটা আবার একবার প্রথম থেকে নিজেরা করে দেখে নিও, যদিও কোথাও ডাউট থাকে ডাউটটা আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি ডান ইন ক্লাস। আমরা আজকে ক্লাসে 2, 4, 7, 9 এবং 13 এই অঙ্কগুলো ডিসকাস করলাম। তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে 1 থেকে 15 পর্যন্ত, বাকি যে অঙ্কগুলো করলাম না সেই অঙ্কগুলো। আর এখানে আমি লিখে দিচ্ছি সিমিলার টাইপ। কোশ্চেন নাম্বার 2টা যেমন সলভ করেছে 10টা কিছুটা তার মতো, 13টা যেমন সলভ করেছে 14 and 15 কিছুটা 13 এর মতো, 4টা যেমন সলভ করেছে 12টা কিছুটা 4 এর মতো, এবং বাকি অঙ্কগুলো তো আরো ইজি আছে। তোমরা চেষ্টা করো, আগে নিজেরা চেষ্টা করো, অবশ্যই পারবে। নেক্সট একটা ক্লাস হবে যেখানে আমরা এই হোমওয়ার্কগুলো সলভ করব, কিন্তু আগে নিজেরা চেষ্টা করে দেখো যে নিজেরা ঠিকঠাকভাবে নিজেদের মতো করে সলভ করতে পারছো কিনা। আমি একটা ছোট্ট হিন্ট দিয়ে দেবো খালি কোশ্চেন নাম্বার 3 এর ওখানে দেখবে সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিভাবে কনভার্ট করব? দেখো 1 বছর তো আছেই, প্লাস কিছুটা সময় আছে, 1 বছর প্লাস কিছুটা সময় আছে। এই 1 বছর যেমন আছে থাক, এই প্লাস যে 3 মাস আছে, মাসটাকে বছরে করতে গেলে আমরা জানি 12 দিয়ে ভাগ করতে হয়। আমি একদম ইন্ট্রোডাক্টরিতেই এই কথাটা বলে দিয়েছিলাম, মাস থেকে বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। সরি, যখন 12 দিয়ে ভাগ করে দিলাম এটা কিন্তু আর মাস থাকবে না, এটা তখন বছর হয়ে যাবে। তো এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, এটা দেখব 1 + 1/4 বছর সমান 4 + 1/4 বছর সমান 5/4 বছর। এইরকম একটা অ্যান্সার চলে আসবে। তাহলে আমি 3টাও কিন্তু তোমরা নিজেরাই সলভ করবে। আমি জাস্ট ছোট্ট একটু হিন্ট দিয়ে দিলাম, আমার মনে হলো সলভ করতে গিয়ে তোমাদের এই জায়গাটা একটু প্রবলেম হলেও হতে পারে, তাই একটু হিন্ট দিয়ে দিলাম যে টিটা কীভাবে বার করতে হবে। যাই হোক, তোমরা 1 থেকে 15 পর্যন্ত বাকি সব অঙ্কগুলো কমপ্লিট করে রাখো। আমরা নেক্সট ডে এই হোমওয়ার্ক যেগুলো দিলাম সেগুলো নিয়ে আবার আমরা ডিসকাস করবো, কিন্তু তার আগে তোমরা নিজেরা একবার চেষ্টা করে দেখো। অল দ্য বেস্ট।